আমাদের ভূমিকম্পের দুটা প্রধান উৎস রয়েছে, একটা হচ্ছে ডাউকি ফল্ট উত্তরে, আর একটা হচ্ছে পূব সাইডে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল, সেটাকে আমরা বলি সাবডাকশন জোন। অর্থাৎ এইটা বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেটটা তলিয়ে যাচ্ছে এবং তার সংযোগস্থল বাংলাদেশের অভ্যন্তরে। এখানে আমাদের পরিমাপ করে দেখেছি 8.2 থেকে 9 শক্তির ভূমিকম্পের শক্তি এখানে জমা হয়ে আছে। তো আমরা দীর্ঘদিন ধরে এই সতর্কবার্তা আমরা বলে আসছি এবং আমরা গত শুক্রবারে সেটাই একটা আভাস পেলাম। এখন যে ভূমিকম্প হবে এতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু যে জিনিসটা যে আমরা এই ভূমিকম্পে দেখলাম যে স্মরণকালের সবচেয়ে বৃহত্তর ঝাঁকুনি, যেটা জনগণের মধ্যে জনমানুষের মধ্যে যে একটা বিরাট আতঙ্ক, সেই আতঙ্কটা এখনো বিরাজ করছে এবং এটা আরো 3 মাস 6 মাস অনেকের মধ্যে এই ট্রমা আর্থকুয়েক ফোবিয়াটা এটা কন্টিনিউ করবে। এবং তার পরবর্তী সময় যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গুজব, এক একজন এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন, মানুষজন সাংঘাতিকভাবে কনফিউজ হয়ে যাচ্ছে, সরকারকেও মিসগাইড হচ্ছে। তো এতে আরো আমাদের যে ভিতরে যে আতঙ্ক, এই আতঙ্কটা আরো ক্রমান্বয়ে বাড়ছে। অনেকেই আমাকে ফোন করে বলছেন যে আমরা কি ঢাকা ছেড়ে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে চলে যাই কিনা, তারা ঘুমাতে পারছেন না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল এবং এটার একটা বিরাট ইম্প্যাক্ট যে হ্যাঁ, সারা দেশের মানুষ মনে করছে যে তাহলে সামথিং ইজ রং, সামনে কিছু একটা বড় কিছু ঘটতে যাচ্ছে। তো এটা আরো ভিতরের যে আতঙ্কটাকে আরো তারা বাড়িয়ে দিল। তো এটা মনে হয় ভুল। এবং আরো শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ, গতকালকে স্কুলের পরীক্ষা ছিল সেগুলো বন্ধ হয়ে গেল, তাই না? তো এই সব মিলে আমার মনে হয় যে একটা মিসকনসেপশন এবং মিসগাইড হচ্ছে, যেটা আসলে আমাদের সমাজের জন্য, সরকারের জন্য এটা খুবই খারাপ ই করছে। কিন্তু ভূমিকম্প হলে আসলে একটু আতঙ্কিত হয়, কিন্তু আমাদের এখানে যেহেতু সচরাচর ভূমিকম্প হয় না, ইনফ্যাক্ট বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা না। হ্যাঁ, কিন্তু ভূমিকম্পের ঝুঁকির দিক দিয়ে অন্যতম শীর্ষস্থান অবস্থান করছে। আমাদের পার্শ্ববর্তী যে মণিপুর, মিজোরাম, মিয়ানমার যে অঞ্চলটা পাহাড়ি, ওইটা ভূমিকম্প প্রবণ অঞ্চল না, আমাদের এটা ভূমিকম্প অঞ্চল না। কিন্তু তার কারণ হচ্ছে দুটো একটা লকড হয়ে আছে, এটা স্লিপ করছে না বলেই ভূমিকম্প হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের জন্য একটা থ্রেটনিং, একটা ভয়ঙ্কর একটা অবস্থা। এবং যখন হবে তখন হচ্ছে বড় ভূমিকম্প। তো আমারই হচ্ছে যে ভূমিকম্পে যাতে আমরা আতঙ্কিত না হই। সেদিন শুক্রবারে ভূমিকম্পে সবাই আতঙ্কিত হয়ে তাড়াহুড়া হয়ে নামতে যেয়ে 500-700 আহত হয়েছেন, তাই না? তো এটা কাম্য ছিল না। যদি আমরা আগের থেকে যদি নিয়মিত মহড়া করতাম, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের মধ্যে সেই মনোবলটা সৃষ্টি হতো এবং আতঙ্কিত না হয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে 2-1 কদমের মাধ্যমে আমরা নিরাপদ জায়গায় যেতে পারতাম। তা আমার হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে আর্থসামাজিক যে অবস্থা এবং ঢাকা নগরী যেভাবে অপরিকল্পিত অনিয়ন্ত্রিতভাবে এ, সৃষ্টি হয়েছে, এর মধ্যেই আমাদের বসবাস করতে হবে। এর মধ্যে কোনো যারা বসবাস করেন, বিগ মেশিনারি, খুবই দুর্বল কাঠামো, আবার অনেক আছে অনেক ভালো বিল্ডিং, মাল্টি স্টোরি, কিন্তু বড় ভূমিকম্প হলে সবগুলো আসলে নাজুক একটা পরিস্থিতি। কিন্তু তার মধ্যেও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, কিছু কলাকৌশল আছে, যেটা যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা অ্যাটলিস্ট আমাদের জীবনটা রক্ষা পাবে, ক্ষয়ক্ষতির পরিমাণ ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। তাহলে এই ভূমিকম্প পরবর্তী যে আপনার ভূমিকম্পর জন্য যে আমরা যেটা আশঙ্কা করছি, সেটা যদি আমরা এখনই প্রস্তুতি নিই, এবং এই প্রস্তুতিটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমমেয়াদী, দীর্ঘমেয়াদী। এবং আমি সবসময় জোর দিয়ে আসছি, সবাইকে বলে আসছি, আমাদের ইমিডিয়েট হচ্ছে স্বল্প মেয়াদী পরিকল্পনায় যাওয়া উচিত, যেটা সরকারি সংস্থা বা অন্যান্য যারা এটা নিয়ে কথা বলছেন তারা এই স্বল্প মেয়াদীর ব্যাপারে একদম তারা কোনো কর্ণপাত করছেন না বা এদিকে অ্যাড্রেসই করছেন না। তারা মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে বাজেট প্রচুর, প্রচুর বাজেট মানে সেখানে হচ্ছে বাণিজ্য, দুর্নীতি। তা আমি যদি মনে করেন যে তার লেস দেন 1%, তো তারও কম যদি আমি এখানে পয়সা খরচ করি, যে একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আমাদের এই যে তরুণ সমাজ রয়েছে তাদের অনেক প্রতিভা আছে, সেই প্রতিভাকে আমরা কাজে লাগাতে পারি। ন্যাচারাল হ্যাজার্ড গেম যদি আমরা তৈরি করে ভূমিকম্পের আগে আমাদের ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি প্রস্তুতি থাকা দরকার,
এবং ভূমিকম্পের সময় আমি কিভাবে রেসপন্ড করব, অর্থাৎ আমি আমার জীবন বাঁচানোর জন্য নিরাপদ জায়গায় আমি কত দ্রুত 2-1 কদমের মধ্যে আমি নিজেকে রক্ষা করতে পারবো, এই তাড়াহুড়া করে দূরে না, যে এই কনসেপ্টটা হচ্ছে রং। এবং এখানে আমি দেখেছি যে ফায়ার ব্রিগেড বা ওখানে যারা রয়েছেন তারা কিন্তু মানুষজনকে রং মেসেজ দিচ্ছে। অনেকে বলছে যে দ্রুত বাইরে চলে আসতে হবে, কারণ ঢাকা সিটিতে তো আপনি বাইরে আসলে আরো বিপদ। যে মানুষজন আহত হয়েছেন বা নিহত হয়েছেন তারা কিন্তু বাইরে উপর থেকে কার্নিশেরি পরে এগুলা মারা গেছেন, তাই না? তো ঘরের ভিতরে আসলে নিরাপদ জায়গা, এবং সেই গেমের মাধ্যমেই ওখানে থাকবে যে একটা ঘরে কোন কোন জায়গাগুলো নিরাপদ, এবং ঘরে থাকলে তখন তাকে কি করতে হবে, রাস্তায় থাকলে কোন জায়গাটায় কিভাবে তাকে অবস্থান নিতে হবে, স্কুল কলেজে থাকলে অফিস আদালতে থাকলে কি করতে হবে, রাতের বেলায় থাকলে কি করতে হবে, ওই গেমের মধ্যে এগুলো সুনির্দিষ্টভাবে ওখানে থাকবে। এবং ভূমিকম্প পরবর্তী কার কি দায়িত্ব, কেননা আমি ভূমিকম্প যখন কম্পন শেষ হয়ে গেল তখন ইমিডিয়েট আমার উঠে আমার দেখতে হবে যে আমার বাসায় পরিবারে যারা শিশু বা বয়স্ক রয়েছেন তাদের কি অবস্থা, তারা যদি আহত থাকেন তাহলে তাদেরকে ফার্স্ট এড দেওয়া। দেন নেক্সট হচ্ছে আমার নেইবার নেক্সট ডোরে তাদের কি অবস্থা এটা দেখা। তারপরে হচ্ছে আমার কমিউনিটি, আমি যে এলাকায় মহল্লায় বসবাস করি তাদের কি অবস্থা, সেখানে সম্মিলিতভাবে সবাই সেখানে যে কেউ যদি আহত হয়ে থাকেন তাদেরকে সেই ট্রিটমেন্ট দেওয়া, তাই না? তো এই ধরনের জিনিসগুলা ওই ন্যাচারাল হ্যাজার্ড গেমে, প্রাকৃতিক দুর্যোগ খেলা, হ্যাঁ, এইটা যদি খুব আকর্ষণীয় ভাবে আমরা তৈরি করি তাহলে খুব দ্রুত 3 থেকে 6 মাসের মধ্যে আমরা ব্যাপক জনগণকে আমরা ভূমিকম্পের বিষয়ে সচেতন করে গড়ে তুলতে পারি। এবং তারপরেই আমরা যদি ওয়ার্ড ভিত্তিক যদি মহড়া করি নিয়মিত, যে একটা সাইরেন বাজলো, যে যেখানে যে অবস্থায় থাকবে সেই অবস্থা ওই যে গেমের মাধ্যমে যেটা শিখেছে ওইটা অনুযায়ী সে অবস্থান নেবে। এবং যারা ভলান্টিয়ার তারা প্রত্যেকটা ফ্ল্যাটে প্রত্যেকটা বাসায় গিয়ে চেক করে দেখবে যে নগরবাসী ওই মানে সঠিক জায়গায় তারা নিরাপদ জায়গায় অবস্থান নিতে পারলো কিনা। তাহলে এইভাবে যদি আমি করি তাহলে আমার মানসিক মনোবলটা কয়েক গুণ বেড়ে যাবে। এর থেকেও যদি আরো বড় কম্পন সৃষ্টি হয় তাহলে আমি আতঙ্কিত হব না, তাই না? আর এমনি যেগুলো অতি দুর্বল বিল্ডিং সেগুলা যদি হয়, ইভেন আপনার এই যে খুবই ফ্যান্সি রিনফোর্স কংক্রিট দিয়ে তৈরি, সেগুলো তো বড় বিল্ডিং তো ভূমিকম্পে হতে পারে, সেগুলো তো তখন কিছু করার নেই। কিন্তু তারপরেও যদি আমি এই যে ভূমিকম্পের সময় যারা সারা বিশ্বব্যাপী যে প্র্যাকটিসটা করা হয়, ড্রপ, কভার অ্যান্ড হোল্ড, হ্যাঁ, হলেই আমি হচ্ছে নিচে বসে পড়বো কোনো একটা শেডের নিচে, আমি অবস্থান নেব চেয়ার টেবিল সোফা সেট খাটের ভিতরে বা দেয়ালের কর্নারে বা কোনো বিমের নিচে মাথার উপরে হাত দিয়ে, তাই না? এবং কিছু ধরে থাকবো, কেননা শেকিং হলে এরকম দুলানি দিবে যে আমি ওখান থেকে ছিটকে আরেক জায়গায় রোল হয়ে চলে যেতে পারি। সেই জন্য বলা হয় ড্রপ, কভার অ্যান্ড হোল্ড। এটা হচ্ছে গ্লোবাল স্কেল, এটা প্র্যাকটিস হয়। সেই জিনিসটা আমাদের এখানে আমরা এইভাবে ন্যাচারাল হ্যাজার্ড গেমের মাধ্যমে এই জিনিসটা ইন্ট্রোডিউস করে এবং অনুশীলনের মাধ্যমে মানসিক মনোবল আমরা বৃদ্ধি করতে পারি।